অটোমোবাইল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরসের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে যাচ্ছি ব্যালেন্স শিট পার্টের হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল অ্যাপ্রক্স 37,000 কোটি টাকার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, তারপরে সেটা গ্রো করে 64,900 কোটির রেঞ্জে, তারপরে সেটা আবার একটা ডাউন পারফরমেন্স করে 55,600 কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে 78,200 কোটির রেঞ্জে, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 57,300 কোটির রেঞ্জে, তারপরে সেটা আবার গ্রো করে 94,700 কোটির রেঞ্জে, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 59,500 কোটির রেঞ্জে। 59,500 কোটির রেঞ্জের পরে আমরা যেটা পাচ্ছি সেটা আবার গ্রো করে 62,300 কোটির রেঞ্জে, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 54,400 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 43,700 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার জাম্প করে 44,500 কোটির রেঞ্জে হলো, তারপরে সেটা আবার গ্রো করে 84,100 কোটির রেঞ্জে হলো, তারপরে সেটা আবার গ্রো করে 1,03,000 কোটির রেঞ্জে হলো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা সেভাবে কনসিস্টেন্সি পেলাম না, কেউ কনসিস্টেন্সি কিন্তু ব্রেক করেছে, বাট আমরা এইটুখানি বলতে পারি যে লাস্টের দিকে কিন্তু আমরা কনসিস্টেন্সি পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে কোম্পানিটার নেট প্রফিটের মধ্যেও লাস্টের দিকে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশ রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 1,03,000 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে। চলে আসলাম বোরিং পার্টে। বোরিং পার্টের আমরা চলে যাচ্ছি লং টার্ম বোরিংয়ে। প্রথমে ছিল 32,100 কোটির রেঞ্জে, 45,200 কোটির রেঞ্জে, 56,000 কোটির রেঞ্জে, 50,500 কোটির রেঞ্জে, 60,600, 61,200, 70,800 কোটির রেঞ্জে, 70,800 কোটির পরে হচ্ছে 83,300, 93,100, 97,700, 88,600, 62,100, 58,500 কোটির রেঞ্জে আমরা লং টার্ম বোরিং পাচ্ছি। তো লং টার্ম বোরিং থাকা ভালো না খারাপ, যদি বলেন এক কথায় খারাপ। লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। যদি কোম্পানি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুখানি কনসিডার করতে পারি। তো প্রফিট অ্যান্ড লসে গেলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানির লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করে নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে সক্ষম কিনা। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার শর্ট টার্ম বোরিং। প্রথমে ছিল 1,600 কোটির রেঞ্জে, 11,600 কোটির রেঞ্জে, তারপরে 9,600 কোটির রেঞ্জে, 13,100 কোটির রেঞ্জে, 11,400 কোটির রেঞ্জে, 13,800 কোটির রেঞ্জে, 16,700 কোটির রেঞ্জে, 20,100 কোটির রেঞ্জে। 20,100 কোটির রেঞ্জের পরে আমরা যেটা পাচ্ছি 16,300 কোটির রেঞ্জে, 42,700 কোটির রেঞ্জে, 41,900 কোটির রেঞ্জে, 36,900 কোটির রেঞ্জে, 36,300 কোটির রেঞ্জে, আর হচ্ছে 38,600 কোটির রেঞ্জে হচ্ছে শর্ট টার্ম বোরিং। হচ্ছে প্রতি বছর ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে। আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং রয়েছে এখন 58,500 কোটির রেঞ্জে হচ্ছে লং টার্ম বোরিং রয়েছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 21,100 কোটির রেঞ্জে, তারপরে হলো 29,700 কোটির রেঞ্জে, 32,100 কোটি, 30,400, 36,000, তারপরে 34,600, তারপরে হচ্ছে 32,600 কোটির রেঞ্জে আমরা পাচ্ছি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। 32,600 কোটির পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 33,700, 46,700, 40,000, 37,000, 45,800, 29,300 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা এখনও পর্যন্ত ওকে টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ঠিকঠাকই রয়েছে, এইটুখানি বলতে পারি। 29,300 কোটির রেঞ্জে রয়েছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আর কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং মোটামুটি অনেকটাই রয়েছে 38,600 কোটির রেঞ্জে, আর লং টার্ম বোরিংও কিন্তু অনেকটাই রয়েছে 58,500 কোটির রেঞ্জে রয়েছে লং টার্ম বোরিং। আর কোম্পানিটার রিজার্ভটা কিন্তু ভালোই রয়েছে, এইটুখানি বলতে পারি। 1,03,000 কোটির রেঞ্জে হচ্ছে
রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে, দেখবো যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে, আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা চলে আসলাম নেট প্রফিটে। তো নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে, প্রথমে ছিল 9,900 কোটির রেঞ্জে, তারপরে সেটা গ্রো করে 14,000 কোটির রেঞ্জে হলো, তারপরেও সেম অর্থাৎ একটা স্লাইটলি জাম্প হয়ে বলতে পারেন 14,000 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে একটা ডাউন পারফরমেন্স করে 11,600 কোটির রেঞ্জ হলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 7,500 কোটির রেঞ্জ হলো, তারপরে আবার গ্রো করে 9,000 কোটির রেঞ্জ হলো, তারপরে কিন্তু আবার ম্যাসিভ একটা ডাউন পারফরমেন্স করে কোম্পানির লসে রান করলো, অর্থাৎ 28,700 কোটির রেঞ্জে হচ্ছে লস গেল, সেই লসটা আবার কমে 11,900 কোটির রেঞ্জে হচ্ছে লস গেল। তো 11,900 কোটির পরে হচ্ছে আবার লসের পরিমাণটা যদি বলেন কিছুটা বেড়ে 13,300 কোটির রেঞ্জ হলো, আবার লসের পরিমাণ কমে 11,300 কোটির রেঞ্জ হলো, তো লস। তারপরে কিন্তু কোম্পানি প্রফিট দেখাতে শুরু করলো, অর্থাৎ প্রফিট করলো 2,690 কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে 31,800 কোটির রেঞ্জ হলো, তারপরে আবার গ্রো করে 33,800 কোটির রেঞ্জ হলো। তো ওভারঅল নেট প্রফিটের মধ্যে একটা স্ট্রাগলিং ফেজ পেয়েছি। তো লাস্টের দিকে, অর্থাৎ লাস্টে নয় মিডিলের দিকে কিন্তু আমরা একটা লস পেয়েছি তো কোম্পানি, তো লাস্টের দিকে কিন্তু কোম্পানি সেই লসটাকে ফুলফিল করে আমরা বলতে পারি কিন্তু একটা প্রফিট দেখাতে শুরু করেছে, এবং লাস্টের দিকে কিন্তু একটা কনসিস্টেন্সি দেখাতে শুরু করেছে নেট প্রফিটের মধ্যে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কিন্তু লাস্টের দিকে একটা কনসিস্টেন্সি গ্রোথ থাকবে, তো লাস্টের দিকে আমরা কনসিস্টেন্সি প্লাস কিন্তু গ্রোথ পেয়েছি। তো কোম্পানি লং টার্ম বোরিংকে কি সঠিকভাবে ইউটিলাইজ করছে, তো কোম্পানি লং টার্ম বোরিংকে কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ করছে বলেই কিন্তু নেট প্রফিটের মার্জিনটা বাড়ছে, এইটুখানি বলতে পারি। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু অ্যাটলিস্ট 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানির লস থেকে কিন্তু প্রফিটে রান করছে এখন বর্তমানে আমরা বলতেই পারি। তো কোম্পানিটার আমরা চলে যাব শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন হচ্ছে প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 42.58%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 20.54%, আর DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 16.08%, গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.29%, আর পাবলিক রয়েছে 20.49%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটা ব্যালেন্স টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম হচ্ছে টাটা মোটরস, তো অটোমোবাইল সেক্টরের অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা কিন্তু বর্তমানে কিন্তু ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টের উপরে কাজ করছে, কিন্তু ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টে কিন্তু লিডার পজিশন র্যাঙ্ক করছে, এইটুখানি কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তো মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 2,90,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 20.1%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 49.4%। তাহলে ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো টাটা মোটরস হচ্ছে এখন ট্রেড করছে 789 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 2,90,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো আগেই বলে দেওয়া হয়েছিল। তো কোম্পানিটার আমরা যদি PE রেশিও দেখি 6.91 হচ্ছে PE রেশিও, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি 1,179 টাকা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 717 টাকা 70 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে, 5 দিনে হচ্ছে 5.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে, 1 মাসে হচ্ছে 0.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে, 6 মাসে হচ্ছে 20.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে,
ফার্স্ট জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 6.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে ফার্স্ট জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 313% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 4 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 2387% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2019-এ। তাহলে 2019 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে, 2019 না 1999-এ কোম্পানিটা লিস্টেড হয়েছে। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 2387% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট রাইট উপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো ওভারঅল কোম্পানিটার হচ্ছে ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম যে কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। বাট ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু এই স্টকটার মধ্যে কিন্তু প্রচুর ভলিটিলিটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রচুর কিন্তু আপস অ্যান্ড ডাউনস আপনারা দেখতে পাচ্ছেন। তো ওভারঅল এইটুকুনি বলতে পারি যে কোম্পানিটাকে আগে লসে ছিল, রান করছিল, তো কোম্পানি এখন কিন্তু প্রফিট দেখাতে শুরু করেছে। তো ওভারঅল এটুকুনি বলতে পারি যে কোম্পানিটার ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে একটা ওভারভিউয়ে আমরা আসতে পারি যে কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি, এবং কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের উপরে কিন্তু কাজ করছে, ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টের উপরে। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখাচ্ছি। ধন্যবাদ।